আসসালামু আলাইকুম। আমি ডক্টর মঞ্জুরে খোদা, ইন্টারভেনশনাল বাত ও ব্যথা বিশেষজ্ঞ, পপুলার ডায়াগনস্টিক, শান্তিনগর, ঢাকা। তো আজ আমরা কথা বলতে চাই বাত ও ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। সাধারণত সকলের মনে একটি ধারণা থাকে যে বাত ব্যথা হলে সাধারণত দীর্ঘমেয়াদী সুফল মেলে না এবং রোগীদেরকে বিভিন্ন চিকিৎসক থেকে চিকিৎসকের কাছে দৌড়ে বেড়াতে হয় এবং এটি সাধারণত সারা জীবন ধরে বয়ে বেড়াতে হয় এবং পূর্ণ কোনো প্রতিকার বা সম্পূর্ণ রোগ মুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে। তো এই ধারণাটি এখন আধুনিক যুগে আধুনিক বিজ্ঞানের বদলতে এটি এখন আসলে সম্পূর্ণ একটি কুসংস্কার। এখন বাত ব্যথাও সম্পূর্ণরূপে ভালো হওয়া সম্ভব। তো এটি জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে আসলে বাত ব্যথাগুলো কী ধরনের ব্যথা এবং কোন ব্যথাগুলোকে সাধারণত আমরা বাত ব্যথার মধ্যে ফেলছি এবং সব ব্যথাই কি আসলে বাত ব্যথা কিনা, বা সকল অস্থিসন্ধির ব্যথা কিন্তু বাত ব্যথা নয়। তো এছাড়াও আমাদেরকে জানতে হবে যে ব্যথা কত ধরনের ব্যথা আছে। তো প্রধানত ব্যথাগুলো আমরা 4-5 ধরনের আমরা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। যেমন ধরুন যে প্রদাহজনিত ব্যথা বা অস্থিসন্ধির ব্যথা, আবার আছে হলো রক্তনালী ব্লকেজ সংক্রান্ত ব্যথা, আমরা বলি ভ্যাসকুলার পেইন, আবার আছে স্নায়বিক ব্যথা বা নিউরোপ্যাথিক পেইন, আবার আছে আঘাতজনিত ব্যথা বা মেকানিক্যাল সাধারণ নড়াচড়া বা আঘাতজনিত ব্যথা। তো এর মধ্যে সাধারণত যে প্রদাহজনিত যে ব্যথাগুলো থাকে অস্থিসন্ধির প্রদাহ হবার ফলে, সেগুলো সাধারণত বাত ব্যথা বলে বিবেচিত। তো এই যে প্রদাহ হচ্ছে আপনার অস্থিসন্ধিতে বা আপনার অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গে, এটি সাধারণত রোগীরা কীভাবে বুঝবেন যে কী ধরনের লক্ষণ বা শারীরিক সমস্যা হলে উনি সন্দেহ করতে পারেন যে ওনার একজন বাত বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। তো এই ধরনের ব্যথাগুলো সাধারণত হবে যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে পা ফেলতে কষ্ট হয়, অথবা হাতের বা পায়ের ছোটো ছোটো আঙুলের গিরাগুলো যদি ফোলা ও ব্যথা থাকে, অথবা কোমর বা মেরুদণ্ডের যে কোনো জায়গায় ব্যথা থাকতে পারে। এবং এই ব্যথাগুলো সাধারণত দেখা যায় যে বিশ্রাম নিলে বেড়ে যায় এবং আবার পরিশ্রম করলে বা সাধারণ অ্যাক্টিভিটিস করলে বা এক্সারসাইজ করলে কমে যায়। এবং এটা সাধারণত বাত ব্যথার অন্যতম প্রধান লক্ষণ। এবং এটি সাধারণত শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী, মধ্যবয়স্ক বা বৃদ্ধ বৃদ্ধা যে কোনো বয়সে এটি আক্রমণ হতে পারে। এটি সাধারণত আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে বাত ব্যথা বোধহয় মানে এটা শুধুমাত্র বোধহয় বয়স্কদেরই হয়ে থাকে, তো তা নয়। এবং দেখা যাচ্ছে যে এই বাত ব্যথার কারণ হলো সাধারণত আমাদের খাদ্যাভ্যাসে যে দূষণ আছে বা আমাদের জীবন আচরণ বা অতিরিক্ত ওজন, মোটিয়ে যাওয়া বা শারীরিক পরিশ্রম না করা এবং বিশেষ করে পরিবেশ দূষণ, এর ফলে সাধারণত বাত ব্যথার জিনগুলো শরীরে জেগে ওঠে এবং শরীরে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি হয় এবং অ্যান্টিবডিগুলোর রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত নিজের বিরুদ্ধে নিজেই কাজ করে। এবং এর ফলে সাধারণত এই ব্যথাগুলো দেখা যায় বিভিন্ন অস্থিসন্ধি বা গিরায় গিরায় আক্রমণ হচ্ছে এবং এটি বিভিন্নমুখী লক্ষণ তৈরি করে। যেমন ধরুন যে এই অস্থিসন্ধির ব্যথার সাথে সাথে এটি সাধারণত দীর্ঘমেয়াদী ঘুষঘুষে জ্বর, মুখে ঘা হওয়া, চুল পড়া, স্বল্পমেয়াদী গর্ভপাত বা 2-3 মাসের মধ্যে গর্ভপাত হয়ে যাওয়া, কিডনি দিয়ে প্রোটিন যাওয়া, পা ফোলা এবং ত্বকে বা চামড়ায় বিভিন্ন ধরনের র্যাশ বা লালচে ফুসকুড়ি, ত্বক শক্ত হয়ে যাওয়া এবং লালারস, চোখের অশ্রু বা আমাদের যে ঘাম থাকে সেগুলো শুকিয়ে যাওয়া, এই ধরনের বিভিন্নমুখী লক্ষণ হতে পারে। এবং সাধারণত মহিলাদের যে বিশেষ করে যে বাতটি হয় সেটি হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটে বাত। এবং এক্ষেত্রে সাধারণত দেখা যায় হাত ও পায়ের ছোটো ছোটো গিরাগুলো জোড়ায় জোড়ায় ব্যথা হবে এবং সাধারণত এটার সাথে সাথে জ্বর থাকে। আর পুরুষদের সাধারণত যে বাতটি বেশি দেখা যায় সেটি হলো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস। এক্ষেত্রে মেরুদণ্ডের যে কোনো অংশ, আপনার কোমর, পিঠ অথবা ঘাড়, যে কোনো অংশ আক্রান্ত হতে পারে। এছাড়াও আরেক ধরনের বাত ব্যথা রয়েছে, সেটি হলো লুপাস বা এসএলই। এটিও সাধারণত নারীদের মধ্যে বা আমরা বলি 15 থেকে 45 বছর বয়সী মহিলাদের মধ্যে বেশি দেখা গিয়ে থাকে এবং এক্ষেত্রে সাধারণত কিডনি জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে এত ধরনের বাত ব্যথা আমরা বললাম, এগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু বাত ব্যথা আছে যেগুলো জিনগতভাবে নির্ধারিত হয়, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আবার হাঁটুর ক্ষয়বাত আছে অস্টিও আর্থ্রাইটিস। এক্ষেত্রে দুই হাঁটুর অস্থিসন্ধির মধ্যে যে তরল থাকে সেটি শুকিয়ে যায় এবং যে দুই হাঁটুর হাড়ের মধ্যে যে ঘর্ষণ হয়, হাড়ে হাড়ে ঘর্ষণের ফলে সেখানে এক ধরনের ক্ষয় দেখা যায়, সেটাকে বলে অস্টিও আর্থ্রাইটিস। বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হন এবং রোগের লক্ষণগুলো যদি প্রথমেই ব্যাখ্যা করা সম্ভব হয় এবং সঠিক রোগ নির্ণয় হয়, এবং এখন সঠিক রোগ নির্ণয়ের জন্য যত ধরনের পরীক্ষা নিরীক্ষা সব বাংলাদেশেই সম্ভব হচ্ছে। এবং এই যদি দ্রুত রোগ নির্ণয়ের ফলে কিন্তু আমরা এই রোগগুলোকে অনেকাংশেই পূর্ণ প্রতিকার আমরা দিতে পারছি। কিন্তু যদি রোগ নির্ণয় বিলম্ব হয়, বিশেষ করে কেন বিলম্ব হয়, যদি রোগীরা ফার্মেসিতে গিয়ে ব্যথানাশক ঔষধ বা স্টেরয়েড নেন বা যদি সঠিক চিকিৎসকের কাছে না যান, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রোগ নির্ণয় বিলম্ব হয় এবং রোগ পুষে রাখবার ফলে এটি অনেক দীর্ঘমেয়াদী আকার ধারণ করে এবং সেক্ষেত্রে জটিলতা অনেক বৃদ্ধি পায় এবং অস্থিসন্ধিগুলো আস্তে আস্তে জোড়া লেগে যায় বা বিকলাঙ্গতার দিকে যেতে পারে। সেক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় হতে পারে আপনার
প্রতিকারের প্রথম পন্থা। এছাড়াও আমরা যে আধুনিক চিকিৎসার কথা বলছি, সাধারণত এখন বাত ব্যথা চিকিৎসার ক্ষেত্রে সাধারণত যে আমাদের দীর্ঘমেয়াদী ব্যথানাশক, পেইন কিলার, স্টেরয়েড বা বিভিন্ন ধরনের যে আরও যে আমাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা দমনকারী যে ওষুধগুলো ব্যবহার করার দরকার হতো, সেগুলো কিন্তু এখন আর অনেকাংশে দরকার হয় না। এবং এখন আধুনিক ইমিউনোথেরাপি আছে। ইমিউনোথেরাপির মাধ্যমে স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী ইনজেকশনের মাধ্যমে কিন্তু আপনার এই বাত ব্যথাকে সম্পূর্ণরূপে দীর্ঘমেয়াদীভাবে সারিয়ে তোলা সম্ভব। এবং যদি অস্টিও আর্থ্রাইটিস বা ক্ষয়বাত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অস্থিসন্ধির মধ্যে আমরা রিজেনারেটিভ মেডিসিন আমরা প্রয়োগ করে থাকি। রিজেনারেটিভ মেডিসিন হচ্ছে আপনার শরীরের প্রাকৃতিক উপাদান, যেমন ধরুন যে রক্তরস, বোন ম্যারো থেকে সংগৃহীত কোষ, অথবা চর্বি, পেটের মেদভুঁড়ি থেকে সংগৃহীত কোষ, এগুলো আমরা প্রক্রিয়াজাত করে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই সমস্ত উপাদান যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক মানদণ্ড সম্পন্নভাবে প্রক্রিয়াজাত করে আপনার অস্থিসন্ধির মধ্যে স্থাপন করা হয়, তাহলে কিন্তু এই অস্থিসন্ধিগুলো ক্ষয় থেকে অনেকাংশেই রক্ষা পেতে পারে এবং সেক্ষেত্রে অস্থিসন্ধি প্রতিস্থাপন বা জয়েন্ট রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে যায়। তো সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণরূপে কাঁটাছেঁড়াবিহীনভাবে আপনাকে এই ব্যথাটা নিরাময় করা সম্ভব হচ্ছে। বাতজ্বর ও বাত ব্যথা দুটি কিন্তু ভিন্ন বিষয়। বাতজ্বর সাধারণত শিশু কিশোর অবস্থায় যদি গলায় কোনো ব্যাকটেরিয়া, বিশেষ ব্যাকটেরিয়া ইনফেকশন হয় এবং এই ফ্যারিঞ্জাইটিসের ফলে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হয় এবং সেই অ্যান্টিবডিটি হৃৎপিণ্ড অথবা কিডনি যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে, এটি সাধারণত বাতজ্বরের কারণ। আর বাত ব্যথাটা হলো বাত রোগ ও বাত ব্যথার এটি শুধুমাত্র এই গলার ইনফেকশন হয়ে হৃৎপিণ্ড বা কিডনিতে আক্রমণ করার কিছু নেই। এক্ষেত্রে শরীরে বিশেষ কিছু অ্যান্টিবডি তৈরি হয় এবং এই অ্যান্টিবডিগুলো আপনার অস্থিসন্ধি বা গিরায় গিয়ে আক্রমণ করে বসে। এই অ্যান্টিবডিগুলো কেন তৈরি হয়? আপনার শরীরে বা আমাদের সবার শরীরে কিছু জিন রয়েছে, সেগুলো ঘুমন্ত থাকে এবং সাধারণত পরিবেশ দূষণ বা কীটনাশক বা রাসায়নিক বা খাদ্য দূষণের ফলে এই সমস্ত উপাদানগুলো আমাদের শরীরে প্রবেশের ফলে এই সমস্ত বাত ব্যথার জিনগুলোকে বা ঘুমন্ত বা সুপ্ত থাকা জিনগুলোকে জাগিয়ে তোলে এবং তার ফলে এখানে অ্যান্টিবডি উৎপাদন হয়। এই অ্যান্টিবডিগুলো কিন্তু শরীরে থাকবার কথা নয়। সেই অ্যান্টিবডিগুলো কিন্তু তখন বিভিন্ন অস্থিসন্ধিতে ছড়িয়ে পড়ে অস্থিসন্ধিগুলোকে প্রদাহযুক্ত করে তোলে এবং ব্যথা উৎপাদন করে। এছাড়াও অন্যান্য কারণে বাত ব্যথা হতে পারে, যেমন ধরুন যে চর্মরোগ বা দীর্ঘমেয়াদী চুলকানি বা সোরিয়াসিস, দীর্ঘমেয়াদী আমাশয় বা ডিসেন্ট্রি, এবং সাম্প্রতিক কোনো যদি ভাইরাস ইনফেকশন হয়ে থাকে, যেমন ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া জ্বর বা ইতিপূর্বে টাইফয়েড বা ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন, এগুলোর ফলেও কিন্তু দীর্ঘমেয়াদীভাবে বাত ব্যথা তৈরি হতে পারে। তো আসলে আমরা যেটা জানলাম যে আমাদের এই বাত ব্যথার জন্য আমাদের প্রথমে আমাদের লক্ষণগুলো খেয়াল রাখতে হবে এবং দ্রুত গতিতে রোগের অবস্থা প্রাথমিক থাকতেই আমাদেরকে চিকিৎসকের শরণাপন্ন বা রিউমাটোলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং আমাদেরকে খাদ্যাভ্যাস, জীবনাচরণ এবং ওজন হ্রাস করা এবং শারীরিক পরিশ্রম করার প্রতি মনোযোগী হতে হবে। ধন্যবাদ।